এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। চাঞ্চল্যকর তথ্য ফাঁস, ইরানকে বাদ দিয়ে সরাসরি আমেরিকার পক্ষ নিল বিএনপি। সারা দেশে নিন্দার ঝড়, ইরানের জন্য কঠিন আন্দোলনে নামল জামায়াত। আরও জানাবো, ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে অন্তত ৮ জন নিহত, নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জন। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। এখন আমাদের হাতে এমন একটা সরকারি কাগজ আছে যেটা বাংলাদেশের গত ৫০ বছরের পররাষ্ট্রনীতিতে সবচেয়ে বড় টার্নিং পয়েন্টের প্রমাণ হতে পারে। ২০২৬ সালের ১ মার্চ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা প্রেস বিজ্ঞপ্তি দিল, ঠিক তখন যখন মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে। যুক্তরাষ্ট্র ইরানের ভেতরে ঢুকে আন্তর্জাতিক আইন ভেঙে ওদের সবচেয়ে বড় নেতাকে হত্যা করেছে। এই রকম উত্তাল সময়ে ঢাকার পক্ষ থেকে এই বিবৃতি এলো। যারা আন্তর্জাতিক রাজনীতি বোঝেন তারা জানেন, একটা দেশের আসল পররাষ্ট্র নীতি লুকিয়ে থাকে তাদের শব্দচয়ন, ভাষার ভেতর। এই প্রেস রিলিজ পড়ার পর অনেক রাজনীতিবিদ, বিশেষজ্ঞ একই কথা বলছেন। বাংলাদেশের সরকারি লোগোটা সরিয়ে যদি হোয়াইট হাউসের সিল লাগিয়ে দিতেন, কেউ হয়তো পার্থক্য করতে পারত না। কেন এমন হলো? কেন অনেকে বলছেন বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্র নীতির দিন শেষ? আজ আমরা এই এক পাতার কাগজের প্রতিটা লাইনের ভেতরকার রাজনীতি খুঁজে দেখব। প্রেস বিজ্ঞপ্তির একদম শুরুতে লেখা, ইরানে হামলার ঘটনার পর বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন সেখানে থাকা বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে। খেয়াল করুন, বলা হচ্ছে ইরানে হামলার প্রসঙ্গে, কিন্তু কে হামলা করল, কারা ইরানের মাটিতে রক্ত ঝরালো, সেই আমেরিকার নাম কোথাও নেই। বাংলাদেশ শুধু ওখানে থাকা নিজের নাগরিকদের নিরাপত্তা নিয়ে কথা বলেছে। আন্তর্জাতিক কূটনীতিতে একে বলে নিরাপদ খেলা। যারা হামলা চালিয়েছে তাদের নাম নিতে সাহস নেই, শুধু পরিস্থিতি বর্ণনা করা হয়েছে। এখানে বাংলাদেশ খুব কৌশলে মার্কিন হামলার কোনো সরাসরি নিন্দা করা থেকে বিরত থেকেছে। অন্যদিকে সারা দিন দেশে জামায়াতে ইসলামী আমেরিকার শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে, মিছিল করেছে, তাদের আনুষ্ঠানিক বক্তব্যেও আমেরিকাকে দোষারোপ করেছে। পরের অংশে বলা, সব পক্ষকে সংযম দেখাতে হবে, কূটনীতিতে ফিরতে হবে। শুনতে ভালো লাগলেও একটু গভীরে তাকালে ব্যাপারটা হাস্যকর। যার উপর হামলা হলো, যার দেশের সবচেয়ে বড় নেতাকে টার্গেট করে মেরে ফেলা হলো, তাকেই বলা হচ্ছে সংযম দেখাতে, ধৈর্য ধরতে। আন্তর্জাতিক আইন স্পষ্ট বলে, কারো দেশের ওপর হামলা হলে আত্মরক্ষার অধিকার তার আছে। কিন্তু বাংলাদেশের এই শান্তির বুলি আসলে আক্রান্ত দেশকেই চুপচাপ বসে থাকতে বলা, যা পুরোপুরি পশ্চিমা দৃষ্টিভঙ্গির সঙ্গে মিলে যায়। এবার আসি সবচেয়ে বিতর্কিত অংশে। তৃতীয় প্যারায় বাংলাদেশ সরকার বলছে, বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েট, কাতার, সৌদি আরব, আরব আমিরাত এই দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা জানাচ্ছে। এখানেই আসল খেলা। আমেরিকা যখন ইরানে হামলা করল, বাংলাদেশ কোনো নিন্দা জানালো না, কিন্তু ইরান যখন পাল্টা হামলা চালালো, তখনই সার্বভৌমত্ব লঙ্ঘনের কথা বলে নিন্দা জানানো হলো। ভাবুন তো, ইরানের সার্বভৌমত্বের কি কোনো দাম নেই? উত্তর খুব স্পষ্ট। আজকের বিশ্ব পরিস্থিতিতে আর বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রনীতিতে সম্ভবত নেই। এই প্রেস রিলিজে বাংলাদেশ পরিষ্কারভাবে আমেরিকার মিত্রদের যেমন সৌদি আরব, জর্ডান, ইউএই, বাহরাইনের পাশে দাঁড়িয়েছে, আর পরোক্ষভাবে ইরানের জবাবি হামলাকেই বেশি গুরুত্ব দিয়ে নিন্দা জানিয়েছে। এই একটা প্যারাগ্রাফই প্রমাণ করে, বাংলাদেশ তার আগের সব দেশের সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে শত্রুতা নয়, এই নীতি ছেড়ে এখন পরিষ্কারভাবে একটা নির্দিষ্ট গোষ্ঠীর হয় কাজ করছে। নিজেদের আমেরিকার পক্ষে তুলে ধরতে চায়, এটাই এখন মূল লক্ষ্য মনে হচ্ছে। রাষ্ট্র তো আর আবেগ দিয়ে চলে না, চলে অর্থনীতির নিয়মে। এক পাশে ট্রাম্পের মতো প্রেসিডেন্টের হুমকি, আরেক পাশে আইএমএফের ঋণ শোধের চাপ। তৈরি পোশাক আমাদের সবচেয়ে বড় রপ্তানি খাত, তার সবচেয়ে বড় বাজারও ওই আমেরিকাতে। আবার এই প্রেস রিলিজে যেসব আরব দেশের নাম উঠে এসেছে, সৌদি আরব, কাতার, কুয়েট, ইউএই, এগুলোই তো আমাদের রেমিটেন্সের মূল উৎস। এখন অর্থনীতি এমন খারাপ যে নীতির আগে টিকে থাকাটাই রাষ্ট্রের কাছে সবচেয়ে জরুরি হয়ে উঠেছে। সত্যি বলতে, হয়তো আমাদের স্বাধীন পররাষ্ট্রনীতি নিয়ে গর্ব করার দিন ফুরিয়ে গেছে। এই গ্লোবাল ভিলেজে টিকে থাকতে হলে বড় শক্তিগুলোর কথাই শুনতে হবে, কিন্তু ইতিহাস এটা ভুলবে না। ইতিহাস মনে রাখবে কিভাবে একটি স্বাধীন দেশ আক্রমণকারীর নাম নিতে সাহস পেল না, বরং আক্রান্তকেই শান্তির ভাষণ শুনিয়ে দিল। এই নতজানু পররাষ্ট্রনীতির পেছনে আসলে কে আছে? একটু খেয়াল করলেই দেখা যায়, বর্তমান পররাষ্ট্রমন্ত্রী জনাব খলিলুর রহমান, যিনি পরিচিত একজন আমেরিকান নাগরিক বা অন্তত ওয়াশিংটনের খুব ঘনিষ্ঠ হিসেবে।
এমন একজন যখন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে, তখন হোয়াইট হাউসের ইশারা ছাড়া আর কী বা আশা করা যায়? তাই এমন বিবৃতি আসাটাই স্বাভাবিক ছিল না? কিন্তু সবচেয়ে বড় হতাশা আর ক্ষোভ আসলে অন্য জায়গায়। দেশের সাধারণ মানুষ ভাবছে, এটাই কি বাংলাদেশের আসল চেহারা? মুসলিম দেশ হিসেবে, বিশেষ করে ইরানের মতো মাজলুম দেশের ব্যাপারে প্রধানমন্ত্রী তারেক রহমানের অবস্থান এই? বিএনপি, যারা সব সময় জাতীয় সেন্টিমেন্ট আর মুসলিম উম্মার ঐক্যের কথা বলে, তারা কি শুধু আমেরিকাকে খুশি করতে আর নিজেদের ক্ষমতা ধরে রাখতে আজ এতটাই নত হয়েছে যে এমন বর্বর হামলারও সাধারণ কোনো নিন্দা জানাতে পারল না? উল্টো হামলাকারীদের আড়াল করে আমেরিকার নাম মুছে দিয়ে তাদের মিত্রদের পক্ষ নিয়ে বিবৃতি দিচ্ছে। লজ্জা লাগে। একজন সাধারণ মানুষ হিসেবে এই মেরুদণ্ডহীন কূটনীতি দেখে শুধু ধিক্কার ছাড়া আর কিছু বলার থাকে না। ক্ষমতার নেশা আর পরাশক্তির তোষণ হয়তো সাময়িক সুবিধা দেবে, কিন্তু ইতিহাস একদিন এর মূল্য ঠিকই আদায় করে নেবে। যেদিন বাংলাদেশের ওপরও এমন হামলা চলা হবে, সেদিন বোঝা যাবে আসলেই আমাদের অবস্থান কোথায়। তাই আজ আর কিছু বলার নেই। এই ছি ছি শব্দটাই হয়তো আমাদের পররাষ্ট্র নীতির সবচেয়ে বড় উপসংহার। আপনাদের কি মনে হয়, বিএনপির এই অবস্থান কৌশল না আত্মসমর্পণ? 27 জুন 1981 তেহরানের আবুজার মসজিদে জোহরের নামাজ শেষ করেই আয়াতুল্লাহ আলী খামেনি, তখনকার সেই তরুণ নেতা, জনতার সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন। সামনে রাখা ছিল একটা সাধারণ টেপ রেকর্ডার। কে জানত হঠাৎ বিকট শব্দে সেটাই বিস্ফোরিত হবে? পরে যখন ধ্বংসস্তূপ থেকে রেকর্ডারটা উদ্ধার করা হয়, তার ভেতরে পাওয়া গেল একটা ছোট চিরকুট। তাতে লেখা, ফোরকান গ্রুপের পক্ষ থেকে ইসলামী প্রজাতন্ত্রকে উপহার। মানে রেকর্ডারটার মধ্যে লুকানো ছিল শক্তিশালী বোমা। বিস্ফোরণের ধাক্কায় খামেনির বুক, ডান কাঁধ আর ডান হাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফুসফুসে ছিদ্র, প্রচুর রক্তক্ষরণ। ডাক্তাররা তখনও ভাবেন ওভাবে কেউ বেঁচে ফিরেছে, এ যেন অলৌকিক ব্যাপার। কয়েক ঘন্টা ধরে অপারেশন চলল, কিন্তু ডান হাতের স্নায়ুগুলো আর জোড়া লাগল না। হাতটা চিরতরে প্যারালাইজড হয়ে গেল। কিছুক্ষণ ভাবুন তো, এক হাত চিরতরে অকেজো, তারপরও এই মানুষটা ঠিকই নিজের প্রজ্ঞা আর অবিশ্বাস্য মানসিক শক্তি নিয়ে এক হাতে পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছেন এতগুলো বছর। আয়াতুল্লাহ খামেনি এমন একজন নেতা যাকে টাইম আর ফোর্বসের মতো বিখ্যাত পশ্চিমা ম্যাগাজিনগুলো বারবার বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিদের তালিকায় রাখতেই বাধ্য হয়েছে। তারা বলেছে তার একটা ইশারায় বিশ্ব তেলের বাজার আর বহু রাজনীতি করে আমাদের চ্যানেলের সাথে। অনেকেই তাকে শুধু কঠোর রাজনৈতিক বা সামরিক নেতা হিসেবেই চেনে, কিন্তু সবাই জানে না খামেনি ব্যক্তিগতভাবে ছিলেন একজন